রিমি উচ্চস্বরে হেসে উঠল। তুষারও পছন্দ ফিরে বেশ খুশি। মিটমিট করে ঠোঁট কামড়ে হাসছে সে। জান্নাতের রুমে আর যাওয়া হলো না তুষির। রেগে গজগজ করতে করতে তেড়ে এলো ওদের দিকে। আজ তুষারের ঘাড় থেকে মুন্ডু আলাদা করে তবেই শান্ত হবে তুষি। কে বলবে এই ছেলে ক্ষণে ক্ষণে বেশ রোম্যান্টিক হয়ে যায়, মুখে মধু ঝরে। আসলে তো সে শয়তানের শয়তান, বড় শয়তানের বড় ভাই, বজ্জাত ছেলে মানুষ। একেবারে মুহূর্তেই ক্রিকেটের মতো রং পাল্টে ফেলে। শয়তানের শয়তান। তুষারের দিকে দৌড়ে আসতেই ওর সামনে বালিশ দিয়ে ঢিল ছুড়ল সে। এরপর দিল এক ভো দৌড়। ওর পেছন পেছন তুষিও দৌড়াতে লাগলো আর বলল, তুষারের বাচ্চা, তোকে আজকে পেলে একদম চিবিয়ে খাবো। শয়তান, তুই আমার সামনে কখনো আসবি না। কুত্তা, সাহস থাকলে দৌড়াচ্ছিস কেন? আজ পাই তোকে, মামার নাম ভুলিয়ে দিব বলে দিলাম। জঙ্গলি ভূত, যা তুই আফ্রিকার জঙ্গলে। বারবার আবার পেছনে পড়িস কেন? আয়, আয় খালি সামনে। তোর মাথার একটা চুলও সাথে থাকবে না, ফাজিল। এদের এমন বাদরামো দেখে আমেনা বেগম তুষিকে হাজারটা বকা দিল। জান্নাত চিল্লাচিল্লি শুনে বাইরে এসে এই অবস্থা দেখে হেসে ফেলে। রিমির তো হাসতে হাসতে রীতিমতো পেট চেপে ধরে রেখেছে। তুষিকে যা খেপিয়ে দিল না তুষার ভাই, বেশ হয়েছে। একসময় তুষারের সাথে না পেরে হাঁপিয়ে নিজের রুমে চলে যায় তুষি। বিছানায় বসে অনবরত হাঁপাচ্ছে সে। তখনই চট করে তুষারের সে ফ্লোরে ওর সামনে বসলো। এরপর তুষির চোখে চেয়ে কণ্ঠ ক্ষীণ করে বলল, নে, এবার নিজেই ধরা দিলাম। তবে মরার আগে ভেবে দেখিস, মানুষটা কিন্তু তোরই। যতবার আমাকে খুঁজতে খুঁজতে তুই হাঁপিয়ে যাবি, ততবার আমি নিজেই তোকে ধরা দিব। তোর এই ছোট্ট মনেই তো আমার অস্তিত্ব। এই অস্তিত্ব রেখে আমি কত দূর যেতে পারবো বলতো। এবার ষাঁড়ের মতো ফুসফুস বন্ধ করে শান্ত হ দেখি। কি করলে রাগ কমবে বল? আদর দিব? আয় তাহলে আদর করি, আয় আয়। তবুও একটু রাগ ক্ষমা আমার রাগিনি। তুষির কি হলো কে জানে, হুট করেই রাগ নিমেষে পানি হয়ে গেল। চুপ করে বসে রইল সে। আর তুষার তুষির রাগ কমাতে পেরে ওর কোলে মুখ রেখে ঠোঁট টিপে হেসে দিল। ভালোবাসার মানুষকে যদি নিজের কন্ট্রোলে না রাখতে পারি, তবে তার মন বুঝলাম কই। আমেনা বেগমের চাপাচাপিতে আজ তুষি অনেক রাত পর্যন্ত জেগে পড়াশোনা করেছে। সাথে তুষার তো আছেই। কখনো যদি একটু দেখেছে পড়া বাদ দিয়ে ঝিমাচ্ছে, তখনই মাথায় জোরে চাপড় মেরেছে। দুই ভ্রু কুচকে বাঘিনীর মতো তুষারের দিকে তাকিয়ে ভেতরে ভেতরে তুষির আগে ভীষণ রকমের ফুঁসছে। নিজের মা সামনে থাকায় তুষারের সব অত্যাচার মাথা নিচু করে অসহায়ের মতো মেনে নিতে হচ্ছে তাকে। পাক্কা এক টানা 3 ঘন্টা তুষার ওর পাশে বসে সব পড়া আদায় করে নিয়ে তবেই সে ঘুমানোর জন্য অনুমতি দিয়েছে। রাত তখন 12টা। ততক্ষণে সবাই ঘুমিয়ে নাক ডাকছে অবিরত। টেবিলে বইপত্র সব গুছিয়ে ধপ করে শুয়ে পড়ল তুষি। এরপর তুষারের দিকে এক পলক তাকিয়ে বলল, জঙ্গলি ভূত, রুম থেকে যাও বলছি। ঘুমোতে দাও শান্তিতে। আজ তুমি যা করলে, এর শোধ আমি অন্য একদিন তুলব। মেঝের দিকে এতক্ষণ এক দৃষ্টিতে তাকিয়েছিল তুষার। সে এক মনে ভাবছিল, দিন যতই পেরোচ্ছে ততই যেন ভালোবাসা গভীর রূপ নিচ্ছে। এক মুহূর্ত তুষিকে না দেখলে কেমন যেন হাঁসফাঁস লাগে। মনের ভেতর অশান্তি বিরাজ করে সারাক্ষণ। ইচ্ছে করে সামনে বসিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে। হাজারবার দেখেও যে দু চোখের তৃষ্ণা মেটে না, বিরক্তি আসে না। এবার তুষির দিকে তাকিয়ে ভরাট কণ্ঠে জবাব দেয় তুষার, জানিস টুসু, আমার যদি পাখির মতো সাথী থাকতো, তাহলে সবসময় তোকে নিয়ে দেশ বিদেশে ঘুরে বেড়াতাম। থাকতো না কোনো ব্যস্ততা, রোজকার সময় তোকে রেখে দূরে যাওয়া। এই মানুষ জীবনে কত কাজের চাপ, দায়িত্ব, এসব কিচ্ছু থাকতো না। শুধু তুই থাকতি পাশে, আর আমি তোকে নিয়ে ঘুরে বেড়াতাম এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। ক্লান্ত হলে কোনো এক গাছের ডালে বসে একটু জিরিয়ে নিতাম। থাকতো না কোনো গন্তব্য, থাকতো না বাড়ি ফেরার তারা। আর এতটুকু বলেই অল্প থেমে ডান হাতের এক আঙুল দিয়ে বুকের বাপাসটা দেখিয়ে বলে, আর এখানে তোকে লুকিয়ে রাখতাম। দিন দিন কেমন জানি অবাধ্য হয়ে যাচ্ছি। আমি আর আমার মাঝে থাকতে পারছি না। এখন এক কিঞ্চিত দূরত্ব সহ্য হয় না আর। তুষারের অনল গোল করে বলা কথাগুলো
তারাই টুসি অর্ধেক বুঝলো আর অর্ধেক বুঝলো না। এদিকে ঘুমে টুসির চোখ দুটো ভীষণ রকম চলছে। ঘুমাতে না পেরে মনে মনে ভীষণ বিরক্ত হলো টুসি। এসব উদ্ভট কথা কে শুনতে চেয়েছে? সে ভাবলো না ঘুমিয়ে তুষার ভাই পাগল টাগল হয়ে গেল নাকি, মাঝরাতে কি মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। তাই সে গলা হালকা খাকারি দিয়ে বলল, এসব কথা পরে শুনবো তুষার ভাই, প্লিজ আমাকে ঘুমাতে দাও। কয়েকদিন পর পরীক্ষা, তুমি কি চাও আমি এখন না ঘুমিয়ে অকালে মরে টরে যাই? টুসির মোটা মাথার কথাগুলো শুনে তুষার ফুস করে নিঃশ্বাস ছাড়লো। একে বোঝানো বড় দায়। এই জন্যই জ্ঞানীরা বলেছেন ছোট মানুষদের সাথে প্রেম ভালোবাসা করতে নেই। তাদের বোঝাতে যাবে এক আর তারা বুঝে নেবে আর এক। আস্তে ধীরে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো তুষার। এরপর রুম থেকে বের হতে হতে মুখে অসীম দুষ্টু জড়ানো গলায় উত্তর দেয় তুষার, ঘুমা, এসব ওই গোবর মাথায় বুঝবে না। আসলে কি বলতো, আমার আদরের অভাবে দিন দিন তুই আরো বলদ হয়ে যাচ্ছিস। একটা সহজ কথাও মাথায় ঢুকে না। আমি এমন একটা মহান ব্যক্তি হয়ে এসব সহ্য করতে পারি না। আমার আদরের অভাবে একটা মেয়ে শুকিয়ে যাবে, বলদ হবে, এটা মেনে নিবই না আমি। আমার মাঝে অফুরন্ত আদর কিলবিল করছে। অনুমতিপত্রে সাইনটা করে নিয়েই তারপর সব তোর মাঝে বিলিয়ে দেব। তুই আর রাত জেগে এসব নিয়ে চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। দেশের একজন সুনাগরিক হয়ে এর একটা বিহিত আমি করেই ছাড়ছি। তুই বরং আরামে ঘুমা। টুসি ওর ফালতু কথায় কান না দিয়ে বিছানা থেকে উঠে খট করে দরজা লাগিয়ে দিল। কি ভেবেছে কি এই বজ্জাত ছেলে? আমার মা বাবার আদর কি কম পড়েছে? ঢাকা থেকে থেকে একদম নষ্ট হয়ে গেছে, মুখে কোনো লাগাম নেই। এরপর টুসি নিশ্চিন্ত হয়ে ঘুমে তলিয়ে যায়। তুষার সকালে নাস্তা করে 10টার পর বাসায় চলে গেল। যাওয়ার আগে বারবার টুসিকে বলে গেছে যে করেই হোক ভালো রেজাল্ট করা চাই, নয়তো এই ফেলটুস মেয়েকে কেউ বিয়েও করবে না। সারা জীবন চিরকুমারী হয়েই কাটিয়ে দিতে হবে। খাবার টেবিলে আতিকুর রহমান ছিলেন বলে চুপচাপ ওর কথা গিলেছে টুসি। এরপর তুষার এক দৃষ্টিতে টুসির দিকে তাকিয়ে নিজের চোখের খোরাক মেটায়। ফুপা ফুপি রিমি নাজমা জান্নাত সবাইকে বিদায় দিয়ে বাসার উদ্দেশ্যে পরিশেষে রওনা হয় তুষার। তুষি আজ সারা দিন আমেনা বেগমের সাথে কথায় নিচের পুরো রুমটা সুন্দর করে গুছিয়ে রেখেছে। কেমন জঙ্গলের মতো হয়েছিল। এসব দেখে আমেনা বেগম খ্যাপাটে গলায় গজগজে কণ্ঠে বলেন, মনে হয় এ ঘরে মানুষ থাকে না, গরু ছাগল থাকে। তোর আর গরুর মধ্যে শুধু একটাই পার্থক্য, গরুর লেজ আছে কিন্তু তোর লেজ নেই। তুষি ঘর ঝাড়ু দিতে দিতে উত্তর দেয়, মা ভুল বললে, গরুর শিং আছে, আমার কি আছে? দেখো তো, গরু কথা বলতে পারে। তাছাড়া বড় কথা, গরুর 4 পা আর আমার 2 পা। এবার বলো, কোন দিক থেকে তোমার মনে হয় আমি গরুর সমতুল্য? মেয়ের এমন ফাজলামো দেখে খেপে যান তিনি। তেড়ে এসে চোখ গরম করে বলেন, ফাজিল মেয়ে, একদম বাপের বংশের স্বভাব পেয়েছে। আমি যে মা হই সে খেয়াল নেই। আস্ত শয়তান বাপ বেটি। তুষি দৌড়ে রুম থেকে বাইরে চলে আসে। মাকে রাগিয়ে দিতে পেরে হাসতে হাসতে ঢলে পড়ল সে। তার মা যে বড্ড ভালোবাসার মানুষ। কয়েকদিন অবশ্য তুষিও আমেনা বেগমকে অনেকটা মিস করেছে। বাসায় থাকলে সকলেই প্রতিদিন মা মেয়ের এমন হাজারটা খুনসুটি দেখতে পায় আর সবাই হেসে কুটোকুটি হয়। বিকেলে রিমি আর তুষি কোচিংয়ের জন্য বের হয়েছে হাঁটতে হাঁটতে। আজ অনেকদিন পর জুইয়ের সাথে দেখা হবে। জুই যে প্যাঁচার মতো মুখ ফুলিয়ে বসে থাকবে এটা তুষির আগে থেকেই জানা। তুষি ক্লাসে গিয়েই চোখ ছোট ছোট করে চারপাশে খুঁজতে লাগলো জুইকে, কিন্তু কই তার তো টিকিটারও দেখা পাওয়া যাচ্ছে না। রাতে যে বারবার করে তুষি মেসেজ করলো যে সে আজ কোচিংয়ে ক্লাস করবে, তবুও কেন আসলো না জুই? অভিমানের পাহাড় যে বেশ বড়সড় হয়ে গিয়েছে তা ভালোভাবেই বুঝতে পারলো তুষি। আজ আর একা একা ক্লাসে মনোযোগ দিতে পারলো না সে। বেস্ট ফ্রেন্ড একদিন স্কুলে না আসলে যে ক্লাসগুলো পানসে লাগে। যতই সবাই আসুক, সবাই কথা বলুক, তবুও মনে হয় কি একটা যেন নেই। তার সাথে যে আত্মার সম্পর্ক গড়ে উঠেছে এমন তো লাগবেই। কেমন মনের ভেতর হাহাকার হয়ে দমবদ্ধকর অবস্থা হয়। মন খারাপ করে অনেক কষ্টে ক্লাসগুলো করলো তুষি। চুপচাপ ক্লাসগুলো শেষ করে রাস্তায় বের হয়ে রিমিকে বলল, রিমি তুই বাড়ি চলে যা, আমার যেতে দেরি হবে।
জুই আজ আসেনি, শরীর খারাপ হলো না কি আবার, তাই ভাবছি ওর বাসায় যাব। আমার ভালো লাগছে না। নাকের ডগার সামনে থেকে বাম হাত দিয়ে ঠেলে চশমাটা ঠিক করলো রিমি। এরপর সারা মুখে গম্ভীর করে জবাব দেয়, আজ সন্ধ্যা হয়ে যাবে একটু পর, কালকে যাইস সকালে। তোকে না দেখলে কাকিয়া বাসায় ঢোকার সাথেই তুলকালাম বাঁধাবে। আরে যা না রিমি, ভালো লাগছে না। আজ ক্লাসে আমি মন দিতে পারিনি। জুই যে আমার উপর ব্যাপক রাগ করে আছে তা বেশ বুঝতে পেরেছি আমি। তুই তো জানিস ওকে ছাড়া আমি থাকতে পারি না। ক্লাসে মনে হলো কখন শেষ হবে আর আমি একটু শান্তি পাবো। রিমির এবার মেজাজটা বেজায় চটে যায়। বারবার বোঝানোর পরও তুষি নাছোড় বান্ধা, সে জুয়ের বাসায় যাবেই। তাই রিমি গমগমে গলায় বলে, যা ইচ্ছা কর, আমি গেলাম। কাকিয়া বকাবকি করলে তখন আমাকে বলতে পারবি না। ঝাড়ুর বাড়ি খেলেও আমার দোষ নেই, যত সব। তুষি মুখ বাঁকিয়ে হেসে রিমিকে দু হাতে জড়িয়ে ধরে। এরপর তাড়াহুড়ো করে রিকশায় উঠে পড়ে জুয়ের বাসার উদ্দেশ্যে। রিমিও শেষে হতাশ হয়ে একা একাই বাড়ির দিকে পা বাড়ালো। জুয়ের মা মনিরা সুলতানা কলিং বেলের শব্দে বারান্দা থেকে হুড়মুড় করে দরজা খুলে দেয়। তিনি দেখেন তুষি হাসি হাসি মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। তুষিকে এ বাসায় আসতে দেখে ভারী খুশি হয়ে যান তিনি। মাথায় হাত বুলিয়ে টেনে ভিতরে নিয়ে আসেন। এরপর আদুরে স্বরে জিজ্ঞেস করেন, এতদিন পর বুঝি আন্টির কথা মনে পড়ল? তুসি, তুমি আগে তো অনেক আসতে, এখন আসো না কেন? তুমি জানো জুই সব সময় তোমার কথা বলে, তোমার নামে হাজার হাজার অভিযোগ নিয়ে আসে আমার কাছে। আমি শুধু ওর বাচ্চামো দেখে হাসি। কথা বলতে বলতে তুষিকে নিয়ে সোফায় বসালেন তিনি। এই মানুষটাকে তুষি যতবারই দেখে ততই অবাক হয়। সেই ক্লাস 6 থেকে জুয়ের সাথে বন্ধুত্ব ওর, সেই সুবাদে শত শতবার এ বাসায় আসা যাওয়া তুষির। যতবারই এসেছে ততবারই মনিরা কখনো তাকে কোনো কটু কথা শোনায়নি। অজস্র আদরে ভালোবাসায় কাছে টেনে নিয়েছে। জুয়ের সাথে গলা ফাটিয়ে হাসলেও কখনো বিরক্ত বোধ করেননি, বরং তিনি নিজেও তাদের সাথে ঠাট্টা করেছেন। তুষির মাঝে মাঝে ইচ্ছে হয় দুজনের মাকে অদল বদল করতে। ঠোঁটে দারুণ হাসি দিয়ে মনিরা সুলতানার কথায় উত্তর দেয় তুষি, আসলে পরীক্ষার চাপে এখন আর কোথাও যেতে পারি না। জুইকে দেখছি না আন্টি, কোথায়ও আজ কোচিংয়েও দেখলাম না। ও কি জানে না ওকে ছাড়া আমি ক্লাস করতে পারি না? রাতে কত করে পড়লাম। আজ আমি যাব, গিয়ে দেখি জুইয়ের অস্তিত্বই নেই। তুষির কথায় উনিও হেসে ফেলেন। এরপর বলেন, যেতে চেয়েছিল, কিন্তু সকাল সকাল ওর খালামণি ফোন করে বলল জুইকে পাঠিয়ে দিতে। আসলে ওর বোনের মেয়ের বিয়ের কথা পাকা হচ্ছে তো, সেই জন্য পাঠিয়েছি জোর করে। কিন্তু আজ তুমি স্কুল যাবে বলে সে কিছুতেই যাবে না। বারবার আমার পিছন পিছন ঘুরে উস্কো খুস্কো করে বলছে, আম্মু কালকে যাই। জানো তুসি আজকে কতদিন পর আসবে? তোমার কোনো ধারণা আছে ও মোটা হয়েছে নাকি শুকিয়ে গেছে? আমাকে দেখতে হবে তো। কত কথা ওই পিচ্চি পেটে জমে ফেপে আছে। আজ না বলতে পারলে মরেই যাব মা। দুজনেই উচ্চস্বরে হেসে ওঠে। এরপর তুষি কিছুক্ষণ থেকে ভাবে বাসায় গিয়ে জুইকে কল করা যাবে। তাছাড়া সে যে সারপ্রাইজটা দিতে এসেছিল তা তো আর দেওয়া হলো না। এখানে এসে সে নিজেই সারপ্রাইজ হয়ে গেল। ভেবেছিল তুষিকে দেখে হাঁ হয়ে যাবে জুই, তড়িৎ গতিতে জড়িয়ে ধরবে। মুখের সেই হাসিটা দেখার জন্যই তো আমেনা বেগমকে কিছু না বলেই হুট করে এখানে চলে আসলো। অনেক সময় পার হওয়ার পর ফিরতে বেশ দেরি হবে বলে তাড়াতাড়ি মনিরা সুলতানাকে ইনিয়ে বিনিয়ে রাজি করিয়ে বেরিয়ে পড়ল। কোনোভাবেই আজ তুষিকে তিনি যেতে দিবেন না। রাস্তায় টাইম দেখার জন্য ফোন চেক করতেই মায়ের অগণিত কল চোখে পড়ল তুষির। চোখ আপনা আপনি বড় হয়ে গেল। ভয়ের ঢোক গিলে আল্লাহর নাম জপতে জপতে বাসার দিকে রওনা দিল সে। কপালে আজ তার ভীষণ রকমের শনি আছে, এটা সে নিশ্চিত। আজকে আমেনা বেগম হাত থেকে কেউ তাকে বাঁচাতে পারবে না। কোনোভাবেই সে রেহাই পাবে না, কোনোভাবেই না।
পা টিপে টিপে বাসায় ঢুকেই তুষি আগে চারপাশে সচেতন দৃষ্টিতে তাকালো। কে কি করছে তা বোঝার চেষ্টা করে যখনই তার রুমে প্রবেশ করবে সেই সময় আমেনা বেগমের গমগমে গলার আওয়াজটা ভেসে এলো তার কানে। ভয়ে আমেনা বেগমের জন্য 1 মিনিটও দেরি করলো না সে। দৌড়ে গিয়ে দরজা লাগিয়ে রুমে ঘাপটি মেরে বসে রইল। হার্টবিট ভীষণ রকমের ফাস্ট হয়ে গেছে তার। কাঁধের ব্যাগটা বিছানায় রেখে ওয়াশরুমের দিকে পা বাড়াতেই দরজায় কড়াঘাত শুনতে পায় তুষি। অনবরত দরজা ধাক্কাচ্ছেন আমেনা বেগম। সন্ধ্যের পর কোন মেয়ে বাসার বাইরে থাকে তা আজ সে দেখে নেবেন। কাল সকালে গেলে কি হতো? এই মেয়ে মানুষ হয়েছে, সে কাণ্ডজ্ঞানটি কিছুই নেই এই মেয়ের। বিপদ আপদ হলে কে রক্ষা করতো তাকে? দরজা ধাক্কানোর ফলেও যখন তুষি দরজা খুলল না তখন উচ্চস্বরে চেঁচিয়ে জানতে চান আমেনা বেগম। এই তুষি, দরজা খুল বলছি, তোর সাথে আমার কথা আছে। দিন দিন কি বেয়াদবি বেড়ে যাচ্ছে। আমাকে না জানিয়ে তুই কিভাবে এদিকে ওদিকে ঘুরে বেড়াস? আজের শেষ দেখে ছাড়বো। তুষি বুঝতে পারলো মা ক্ষেপে বোম হয়ে আছে। নিশ্চিত ওই রিমি বজ্জাত ভালোভাবে মাকে বুঝিয়ে বলেনি। এরপর গলা জড়ানো কণ্ঠে উত্তর দেয় তুষি। মা, আমি ড্রেস পাল্টে আসছি, তুমি যাও। আমার মাথা ব্যথা করছে, একটু রেস্ট নিয়েই আমি তোমার সব প্রশ্নের উত্তর নিয়ে হাজির হব। এমন কথায় আরো দ্বিগুণ রেগে গেল আমেনা বেগম। দাঁত কটমট করে তুষিকে বলে সে, আমার সাথে চালাকি করিস তাই না? কি ভাবিস আমি বোকা? তোর পেট থেকে আমি হয়েছি? এটুকুনি মেয়ে নাকি আমাকে উল্টা পাল্টা বুঝ দেয়? কালকে এই দুনিয়াতে এলি আর আমাকে তুই বোকা বানাস তাই না? আচ্ছা, তোর আসতে হবে না। কোনো সময় রুমের বাইরে দেখলে তোর শরীরে একটা হাড্ডিও সাথে থাকবে না। আমি দেখি কতক্ষণ রুমে চুপচাপ বসে থাকতে পারিস। এই বলেই বাইরে থেকে দরজা লাগিয়ে দিল আমেনা বেগম। ভেতর থেকে তুষি কিছু বলার আগেই তিনি আবারও বলে উঠলেন, রুমে থাকার খুব শখ না? এবার থাক বন্দি হয়ে। আজ রাতে আমি আর তোকে খেতে দিব না, বলে রাখলাম। কেউ আসলে তাকে সহ আটকে রাখবো। তখনই হন হন করে নিজের রুমে চলে যায় তিনি। তুষি এদিকে মায়ের কাণ্ড দেখে চোখ বড় বড় করে ফেলে। এরপর দৌড়ে দরজায় 1000 বার ধাক্কালেও কারোর খোলার নাম নেই। অতঃপর হতাশ হয়ে বিছানায় বসে পড়ে সে। বাবা না আসা পর্যন্ত যে দরজা খুলবে না এটা খুব ভালো করেই জানে তুষি। মাঝে মাঝে তুষি নিজেও বুঝে পায় না তার মায়ে হঠাৎ এমন এমন আজগুবি কাণ্ড কারখানা কেন করে। একেবারে বাচ্চা হয়ে যায়। শেষে আর ভাবতে পারলো না তুষি। ড্রেস পাল্টে বিছানায় গায়ে দিয়ে শুয়ে পড়লো। যা হবার হবে, আগে কিছু সময় ঘুমিয়ে নেওয়া যাক। রাত তখন গভীর। তুষি সে যে ঘুমিয়েছিল আর তার ঘুম ভাঙেনি। এবার আর শুয়ে থাকতে পারলো না সে। খিদের জ্বালায় পেট চুচু করছে। এপাশ ওপাশ ঘুরে রুমের লাইট অন করে বসে পড়লো। এরপর ধীর পায়ে হেলে দুলে দরজা খুলতেই দেখতে পেল হালকা ভেজানো দরজা। তৎক্ষণাৎ মুখে ফুটে উঠল বিজয়ী হাসি। দৌড়ে খাবার টেবিলে গিয়েই হুড়মুড় করে ভাত মাংসের ঝোল প্লেটে নিয়ে গপাগপ খেয়েই ঢেকুর তুলল তুষি। সবকিছু আগের মতোই ঠিকঠাক করে রুমে চলে আসলো সে। ফোন হাতে নিয়ে স্ক্রোল করার উদ্দেশ্যে ফেসবুকে ঢুকলো। অনেকক্ষণ যাবৎ ঘুমানোর ফলে এখন আর তেমন ঘুম আসছে না তুষির। মেসেঞ্জারে একের পর এক ফ্রেন্ডসদের আড্ডার গ্রুপ চোখে পড়ে তার। চট করে জুইকে মন গলানো সব কথা লিখে একটা বড় সড়ো লম্বা মেসেজ সেন্ড করে তুষি। কিছু সময় এভাবে ঘুরতে ঘুরতেই ভাবে আর একটু ঘুমিয়ে নেওয়া যাক। ডেটা অফ করার জন্য হাত বাড়াতেই মুহূর্তেই মেসেঞ্জারে ভিডিও কল আসে তুষির। ওপাশের কল করার ব্যক্তিকে দেখেই মুখটা অটোমেটিক্যালি হাঁ হয়ে যায়। এত রাতে তুষারের কল, এ যেন আনএক্সপেক্টেড। গায়ের ওড়না ভালো মতো ঠিক করে ফোনটা রিসিভ করে তুষি। দেখতে পায় কালো টি শার্ট পরা অবস্থায় বিছানায় হেলান দিয়ে তুষার শুয়ে আছে। তার চোখ জোড়া এক দৃষ্টিতে তুষারের চোখের দিকে তাকিয়ে। মনে হচ্ছে গভীর ওই দুটো চোখ দিয়েই ভস্য করে দেবে তুষিকে। তুষি কিছু বলার আগেই ওপাশ থেকে আগন্তুক জানতে চায়, হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি
প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।